আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। আজকে থাম্বেল এবং হেডলাইন দেখে বুঝছেন যে আমি কি বলতে চাচ্ছি, যে বিএনপির বিজয়, ইউনূস কাকা যাচ্ছেন কবে। বিএনপির বিজয় হয়েছে এই নির্বাচনে, যে নির্বাচনই হবে আর যেভাবে নির্বাচনই হবে, যদি আওয়ামী লীগকে বাইরে রেখে একটা নির্বাচন হয়েছে, এটা একটা অবৈধ নির্বাচন। তারপরও আপনাকে সংসদীয় গণতন্ত্রের হিসাব যদি করতেছেন, আপনাকে মেনেই নিতে হবে যে হ্যাঁ, নির্বাচন হয়ে গেছে, কারণ পরবর্তী কোনো সরকার এসে এই নির্বাচনকে বাতিল ঘোষণা করতে পারবে না। যেমন 96 একটাও পারেনি 15 ফেব্রুয়ারি ইলেকশন, সেম। তো এখানে আপনারা যদি মনে করেন যে বিএনপির বিজয় হয়েছে, সেই জায়গায় আমার একটু খটকা আছে কি জানেন, বিএনপি না, আসলে ভূমিধস বিজয় হয়েছে জামাত ইসলামের। এখন আপনারা অনেকে বলতেন ভাই কীরকম ভূমিধস বিজয় হলো, কই থেকে আমি আজগবি খবর আনলাম। জামাত পাইছে মাত্র প্রায় 70 আসন, বিএনপি পাইছে 225-এর উপরে আসন। হ্যাঁ, এখানে হিসাবটা অন্য জায়গায়। যদি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দেই, তাহলে আপনারা হয়তো একটু বুঝবেন। সেটা আমি আমার এলাকার কথা বলি। আমার এলাকায় 4টা ভোট কেন্দ্র, 2টা পুরুষ 2টা মহিলা ভোট কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় 14 থেকে 16,000 ভোটার আছে। আর 1991 সালে এখানে ভোটার ছিল 6,500 কি 7,000। তো 1991 সালে দেখা গেল যে আওয়ামী লীগ বিএনপির ভোটে বিএনপি পেয়েছিল 3,500, আওয়ামী লীগ পেয়েছিল 650 ভোটের হিসাব। তার মানে বুঝেন এবার ওইটা কি পরিমাণ বিএনপি অধ্যুষিত একটা এরিয়া। সেই জায়গায় 96 সালে যখন আওয়ামী লীগ ওই 550 থেকে 1150-তে উত্তীর্ণ হলো, বিএনপি কিন্তু সেম 4,500-5,000 ভোট পেল 96-তে। তখন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি, তিনি রাস্তায়, ওয়ার্ড তো না সরি ইউনিট সভাপতি, উনি রাস্তায় এসে নেচেছিলেন এবং বলেছিলেন যে 550 থেকে 1100 ভোটে আনতে পেরেছে, এটা বিজয় ছিল, আসলেই বিজয় ছিল ওই জায়গায়। এরপরে কালের প্রকারান্তরে বিএনপি সবসময় 7-8 হাজার হলে আমরা আওয়ামী লীগ আলারা হয়তো আপনার 2-2,500 ভোট পাইতে, এই ছিল অবস্থা। জামাতের অবস্থা খুবই শোচনীয়। জামাত 200-250-300 এরকম ভোট পাইতো সে জায়গায়। এইবার যা হয়েছে দেখেন, আওয়ামী লীগ নির্বাচনে নাই, ওকে আওয়ামী লীগের লোকজন যায় নাই। 15,000 ভোটের মধ্যে যে কয়টা ভোট কাস্ট হয়েছে, তাতে দেখা গেছে যে বিএনপির প্রার্থী ওইখানে 300 কি 400 কত ভোটে জানি বিএনপির প্রার্থী ওই 4 কেন্দ্রে হেরে গেছে। জামাত সেখানে প্রথম। নোয়াখালীর আরেকটা কেন্দ্রে যেখানে আজীবন জামাত 7-8 হাজার ভোট পাইতো, যেখানে আওয়ামী লীগ প্রার্থী এর আগে আওয়ামী লীগ প্রার্থী প্রায় 20 থেকে 25,000 ভোটেও জিতেছেন, দ্বিগুণ ভোটে। সেই জায়গায় এবার নাকি 96,000 ভোট জামাত ইসলাম পেয়েছেন, যদিও বিএনপি জিতেছে 96,000 ভোট। ঢাকার 20টা আসনের মধ্যে 7টা আসন জামাত জিতেছে। জামাতের যে আমির 3বারের ফেল করা আমির, তিনি এবার 20,000 ভোটের অতিরিক্ত দিয়ে জিতেছেন। জামাত সমর্থিত প্রার্থী ডারবিন নাসির আপনার মির্জা আব্বাসের বুকে হিমশীতল কাঁপন ধরিয়ে দিয়েছেন। মানে আওয়ামী লীগ বিহীনের নির্বাচনে জামাত টোটাল মেকানিজম করেছে, বিএনপিও মেকানিজম করেছে, কেউ মেকানিজমে ছাড়েনি। কিন্তু এখন আপনার বলতে প্রশাসন এটা, ভাই ওগুলা বাদ দেন। জামাতের এই উত্থান, এটা হচ্ছে যে ভূমিধস বিজয়। আর এই অবস্থা যে আগামী 5 বছর চলে, তাহলে কোথায় গিয়ে থাকবে বুঝছেন? আগামীতে হয়তো সরকার জামাত গঠন করার স্বপ্ন আবারও দেখতে পারে। তাদের এই বিজয় কিন্তু, আপনারা যদি মনে করেন যে ভাই দৌড়ো ভাই কি বলতেছেন, এটা অবৈধ নির্বাচনে, যাই হয়েছে হয়েছে। এখন জামাত নির্বাচিত, জামাত কি করছে দেখেন, যেই সব সিটগুলো তোরা জিতছে, যেসব সিটগুলো তোরা জিতে নাই, সব সিটে আওয়ামী লীগের কারা কারা আছে, কারা কারা আওয়ামী লীগের ভোট দিবে না, যাবে না, হাটকোর, এদের লিস্ট করে কিন্তু সকালবেলায় মহিলা দিয়ে সমস্ত ভোট দেওয়াই দিয়েছে, মহিলাদের ভোট মহিলা দিয়ে। এইবারের নির্বাচনে আপনি যদি বলেন, আমরা যদি বলি যে আপনার 20% ভোটারও গিয়েছে, তাতে 10%-এর অধিক কিন্তু মহিলা ভোটার, বাকি ভোটারই পুরুষ। এখন পুরুষ ভোটারদের মধ্যে বিএনপি এমন কিছু আসন আছে যেটা আমি জানি যে সেইখানে নির্বাচনের আগের দিন বিএনপি 800, 500, 1,000 করে দিয়ে ভোট টেনে নিয়ে যেতে হয়েছে কেন্দ্রে। সেক্ষেত্রে জামাত যে দেয়নি তা না, জামাতও অনেক জায়গায় 1,000, 1,500, 2,000 টাকা করে ভোট কিনে নিয়ে গেছে। যদি আওয়ামী লীগ থাকতো, এটা তো আরো টাফ হইতো সবার জন্য।
সেখানে কে জিততো কে হারতো সেটা হচ্ছে পরের কথা, কিন্তু ইলেকশনটা আরও টাফ হয়ে যেত। তারপরে এই অবস্থায়ও বিএনপিকে ভোট কিনতে হয়েছে, জামাতকে তো কিনতেই হয়েছে, বা জামাতের খুব বেশি কিনতে হয়নি, কিন্তু জামাতে তো নির্দিষ্ট কিছু লোক আছে যারা জামাতকেই দিবে, বিএনপিরে কিন্তু এটা বিএনপির এখন বোধোদয় উচিত। বিএনপির যে সমস্ত এমপিরা হয়েছেন তারা নিজেরাই জানেন যে কোথায় কি দিয়ে কিভাবে এসেছেন, তাদের মাথায় এখন থাকা উচিত যে কি অবস্থাটা, তাহলে আগামী অদূর ভবিষ্যতে কি হবে এটা যদি বিএনপি অনুভব করতে পারেন, তাহলে বিএনপি কিন্তু এবার সেই কাজটাই করবে। এখন কিনতে হয়েছে কেন দেখেন, তার কারণ হচ্ছে যে গত 17 মাসে বিএনপিকে পুরো লেজে গোবরে করে দিয়েছিল জামাত এবং এনসিপি বাহিনী। এই যে কয়দিন আগেও ঢাকা ইউনিভার্সিটিতে, হ্যাঁ, তার এক আমার ডট ডট বইলা যেসব সাদিক কায়েম তাদের মিছিল মিটিং অমুক তমুক এইসব, এগুলো সবাই দেখছেন। আজকে এখন মিছিল করতে বলেন দুইটা, এখন আর করবে না। তো এখন বিএনপি এইভাবে যে বিএনপি গেছে, বিএনপিকে ডোনেট করেছে অনেকে, অনেক নেতা কর্মী অনেকেই ডোনেট করেছে বিএনপি, তারপরে বিজয় হয়েছে সেটা ওকে, কিন্তু বিএনপিকে বিজয়ী তো অনেক কাঠখড় পুরাতে হয়েছে। সেই ক্ষেত্রে জামাতের এই সত্যের আসন, এটা কিন্তু অ্যালার্মিং। আজকে আবার আপনারা দেখলেন যে পঞ্চগড়ে আওয়ামী লীগের একটা অফিস, বিএনপির বিজিত এমপি উনি তালা খুলে দিয়েছেন। বিপুল আসনে সারা বাংলাদেশের সরকার গঠনের পথে এই প্রথম মুহূর্তে উপজেলা সভাপতি, চাকলাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আবু দাউদ প্রধান, তিনি প্রথমেই যে কাজটি করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তথা আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের প্রাণের যে সংগঠন আমাদের চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগকে তিনি আজকে তালামুক্ত অবমুক্ত করেছেন। যারা এই দেশটাকে পাকিস্তান বানাতে চেয়েছিল, যারা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটি দলকে নিশ্চিহ্ন করার চিন্তা ভাবনা করে বাড়িতে অফিসে হামলা করে বন্ধ করে রেখেছিল, সেই অফিস আজকে প্রথমেই তিনি চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলেন। চাকলাট ইউনিয়ন আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তিনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আগামী দিনে যে কোনো মিছিল মিটিং আন্দোলন সংগ্রাম স্বাধীনতার সপক্ষের সকল উন্নয়নের ক্ষেত্রে আমরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধীদের পক্ষে থাকবো এবং ঐক্যবদ্ধের ভিত্তিতে উন্নয়নমূলক ইউনিয়নের উন্নয়নের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সারা বাংলাদেশে আমরা সাদা চোখে সব সময় দেখেছি যে ঘর বাড়ি আগুন ধর পাকড় মাইট ধৈর সব বিএনপি করেছেন, মামলাগুলো সব বিএনপি করেছেন, আর জামাত কিছুই করেনি। অনেকের কাছে ছিল যে জামাত সুফি সাহেব না। আসলে ঘটনাগুলো আমি বারবার আমার ভিডিওতে বলেছি, জামাত পেছন থেকে কলকাঠি নেড়ে সবকিছু করিয়েছে, বিএনপি পাগল। এই যে আওয়ামী লীগের ভিতরে কতগুলো পাগল আছে না, যাইয়া সব করছে আর পেছন থেকে ভিডিওটা করে আপনাদের আমার কাছে ছেড়ে দিয়েছে, আমরা চালিয়ে দিয়েছি। আমাদের ভিতরে যখন এখনো গুপ্ত আছে জামাত, বিএনপির ভিতরেও গুপ্ত জামাত আছে। আবার এখন দেখবেন খোলস ছেড়ে ইঁদুরের গর্ত ছেড়ে আমাদের কিছু প্রধান নেতা ওরা বেরিয়ে আসবে, আস্তে আস্তে বেরিয়ে আসবে। দেখবেন 72 ঘন্টার ভিতরে অনেক নেতারই চেহারা দেখতে পারবেন ফেসবুক ওপেন করে। এই হচ্ছে যে ইলেকশন। আর এখন কি হবে, এখন আসলে যাই হবে, মন খারাপের দরকার নেই আওয়ামী লীগ। দেখেন আপনার গত 17 মাস যেভাবে ছিলেন এখনো সেভাবে থাকবেন। এখন হয়তো একটু সুবিধা হবে কি জানেন, অনেকেই হয়তো বাড়িঘরে ফিরে যাবেন, থাকতে পারবেন, মামলা আপনাদের উঠবে না ভাই, জামিনও হবে, কিছু কিছু নতুন নতুন মামলাও খাবেন, কারণ কোনো গ্যাঞ্জাম হইলে মামলা খাবেন নতুন নতুন, যেটা অতীতে আমরাও করেছি, এখন ওরাও করবে সেম। আবার কোনো ইলেকশন আসলে, সিটি কর্পোরেশন ইলেকশন আসলে গণহারে মামলা খাবেন, গণহারে ওই মামলাগুলোতে আপনাদের অ্যারেস্ট করা হবে যে কোনো নির্বাচনে, এটা সবাই জানেন। যে আমরা আগেও দেখেছি যে আমাদের আমলে ওই গত 17 বছরও আমরা দেখেছি যে কোনো ইলেকশনের সময় আমরা মুরগি চুরির মামলাও দিতাম। এখন আপনারা বলতেন ভাই এটা মিথ্যা কথা, না ভাই, এটা আমার ক্ষেত্রে আমি বলবো সত্য কথা। আচ্ছা, আমারই এক ভাই বন্ধু যিনি আমার সাথে একসাথেই ব্যবসা করতেন বাংলাদেশে, সেটা 2001 সালের কথা বলছি। আমরা 88 থেকে 1 সাল পর্যন্ত ব্যবসা করছি, আমি 2000 সালে চলে আসছি। নিপাট ভদ্রলোক, মাত্র থেকে এসেছেন, জাপান থেকে এসে উনি আমাদের সাথে ব্যবসা করতেন, কোনো দলীয় বাজি ছিল না ওনার। যা
ভাইরা ছিলেন, ভাইরা না সরি, এই মানে ওনার ওয়াইফের বড় ভাই, উনি ছাত্রলীগের বোনাফাইড একজন মেম্বার, ডাক্তার। তো ওনাকে অযথা 6টা মামলাতে আসামি করলেন। তার কারণ হচ্ছে কি, উনি বিএনপির লোকজনের সাথে চলতেন। হ্যাঁ, ভালো লাগতো ওনার চলতেন, কিন্তু সারাক্ষণ ব্যবসা আমাদের সাথে করতেন, কোনো তর্ক বিতর্ক ছিল না, আমরা হাসাহাসি করতাম সব বন্ধু বান্ধব। উনাকে মামলা দিয়ে ঢুকানো হইল। তো এটা আমি একটা উদাহরণ দিলাম, 100 উদাহরণ দিতে পারবো। এরপরও ঠিক ছিল সব। আর এইবারের যেগুলো হয়েছে, এটা যেমন বিএনপির একটা ক্ষোভ ছিল, আমাদের উপর পেছন থেকে আগুনটা দিয়েছে কিন্তু জামাত, তাদের কারণে আজকের এই অবস্থা। তো এটাই বললাম যে আপনারা কোনো কিছু, এখন প্রশ্ন হচ্ছে যে এই যে তারেক জিয়া তো জিতলেন, আর তারেক জিয়া যে জিতে আসলেন, তারেক জিয়া নির্বাচন কমিশনার বলেছিল শুক্রবারে গ্যাজেট করবে। তো আজকে যদি গ্যাজেট নাও করতে পারে, আগামীকাল তো গ্যাজেট করতে পারবে না, আগামীকালও করলে না, রোববারের ভিতরে গ্যাজেট 100%। আগামী 2 দিনের ভিতরে আপনাকে সরকার গঠন করে ফেলতে হবে। নির্বাচন কমিশন চাইলে এগুলো হবে। তাইলে মার্চ মাসের 11 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপান যাবেন কোনভাবে? উনি যে আগেই ডিক্লেয়ার দিলেন মার্চের 21 তারিখ ডাক্তার ইউনূস সাহেব জাপানে যাবেন, ওই রাষ্ট্রীয় সফর। এখন উনি কি ব্যক্তিগত সফর করবেন না রাষ্ট্রীয় সফর করবেন, সেটা হচ্ছে যে এখন কথা। তা নাহলে উনি এইসব ঘোষণা দিলেন কিভাবে? আবার এতদিন আমরা যদিও বলি যে ডাক্তার ইউনূসের একটা ইচ্ছা ছিল যে উনি রাষ্ট্রপতি হবেন, এখন তারেক কি সেটা মেনে নিবে? কারণ আমার মনে হয় না, বিএনপিও আশা করেছিল যে 200 আসনের উপরে পাবে, 225-30 আসন পাবে, সেটা বিএনপিও আশা করেনি। বিএনপি হয়তো আশা করেছিল যে 150 বা 160 এরকম পাবেন, সেটা হইলে হয়তো একটা জাতীয় সরকার মরকার কথা ছিল। কিন্তু এখানে 225-30 আসনের উপরে, কাছে যে 8 জন স্বতন্ত্র আছে, রুমিনা ফারহান টারহান সহ, এরা সব বিএনপিতে চলে যাবে। এটা আপনি লিখে রাখতে পারেন, না সবাই যাবে। তো বিএনপি তো একক সংখ্যাগরিষ্ঠ দল। এখন আবার ওনারা জিতাইলো কাকে? হাঁ ভোটকে। তা হাঁ ভোট জিতে যদি সংসদে আনতে হয়, তাহলে তো আবার তারেক জিয়ার সমস্যা আছে। উনি কি চেয়ারম্যান থাকবেন, মন্ত্রীও থাকবেন? তাও তো পারবেন না। তো এগুলো নিয়ে তো একটা বিশাল কাণ্ডকর্ম আছে, সেটা আমরা আস্তে আস্তে বুঝবো যে কিভাবে তারেক জিয়া আপনার সামনের দিকে এগিয়ে যায়, বিএনপির এমপিরা কিভাবে থাকে, বিএনপির এমপিরা কি সেই অতীতের মতোই, অতীত বলতে আমি গত 30 বছরের কথা বলছি। আওয়ামী লীগের 17 বছর, তার আগে বিএনপি, তার আগে আওয়ামী লীগ, তার আগে বিএনপি, ওই ধরনের চলবেন, নাকি এখন অন্য কিছু দেখাবেন? কারণ তারেক জিয়া 17 বছর বিদেশ থেকে গেছেন, উনি এখানে থেকে অনেক কিছুই শিখেছেন। এটা আপনারা যদি বলেন যে ভাই না 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 না, আমি এটা মানবো না। তার কারণ হচ্ছে কি জানেন, আমি দীর্ঘ 25 বছর থাকার পর আমিও এখন দেশে গেলে অনেক সময় আমি রাস্তার উপর দাঁড়ায় থাকি, যে সিগন্যাল পড়বে আমি রাস্তা ক্রস করবো, গাড়ি দাঁড়াবে, কিন্তু পরবর্তীতে যখন হুঁশ ফিরে তখন দেখি যে না, এটা হয়নি। বাজারে গেলে আমি দামাদামি করতে পারি না, কারণ এখানে তো সব আমরা দামাদামি ছাড়া কিনি। হয়রাজ দেখা যাচ্ছে আমি 800 টাকা দিয়ে ইলিশ মাছ কিনলে আরেকজন 400 টাকা দিয়ে কিনে গেছে, আমার কিন্তু ঠকাই দিছে। তারেক যে এগুলো দেখে গেছেন, শিখে গেছেন, বুঝে গেছেন। এবং যারা এতদিন চরম অপমান করছেন, সেই জামাতে ইসলাম, আজকে আবার তারা নির্বাচন কারসাজি হয়েছে, অমুক তমুক। কারসাজি কি নির্বাচন করে নাই? পুলিশে কত লোক আছে, তারপরে সচিবালয়ে কত লোক আছে, এগুলো সব আস্তে আস্তে একের পর এক তুলে দিব, যাতে বিএনপি বুঝে যে কারা কারা জামাতের ছিল, কাদের সাথে কি করা উচিত, এটা যাতে বিএনপি বুঝে, এবং কিভাবে দেশটাকে ওনারা আমাদের কথাগুলো একটু শুনে, যদি 2-1টা শব্দ যদি আমাদের ওনাদের কাছে ভালো লাগে, নিতে পারেন আমাদের কাছ থেকে, বুঝতে পারেন। কারণ এখনই সমালোচনা একেবারে বিএনপি এই ডুবাই ফেললে, ওই মেরে ফেললে, ওগুলা বলবো না। সমালোচনার সময় আছে, কি হয় দেখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টির তারকা তরুণ নেতারা, মানে যারা সারা দেশে পরিচিত, সার্জিস আলম, আক্তার হোসেন,
হান্নান মাসুদের মতো নেতারা রীতিমতো নির্বাচন পরবর্তী ব্যাপক সহিংসতার অভিযোগ এনেছেন, কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রশাসনকে তারা যেভাবে প্রশিক্ষিত করে তুলেছেন গত 18 মাসে 2024-এর আগস্টের পর থেকে যে কোনো সহিংসতার ব্যাপারে, এই সহিংসতা সত্য না মিথ্যা, সত্যিকার অর্থে এসব সহিংসতা ঘটেছে কিনা, নাকি এই তরুণ নেতারা আসলে নির্বাচনে তাদের জোট পরাজিত হওয়ার পর, কিংবা সার্জিস আলমের মতো যারা প্রবল প্রতিপত্তিশালী দোর্দণ্ড প্রতাপে এলাকায় সারা দেশে রাজত্ব করে বেরিয়েছেন পুরো 18 মাস জুড়ে, তারা যখন নির্বাচিত হতে পারেন নাই, সংসদ সদস্য পদ পান নাই, তখন এক ধরনের অনিরাপত্তা বোধ থেকে এ ধরনের অভিযোগ করছেন কিনা সেটা বোঝা খুবই মুশকিল। এবং এমনকি জাতীয় নাগরিক পার্টির যে মূল পাতা, সেখানেও খুব প্রমাণাদি পাওয়া যায় না। তবে জাতীয় নাগরিক পার্টির যে নির্বাচন পরিচালনা কমিটি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নেতৃত্বে, তারা প্রায় প্রতিদিন দিনে রাতে সংবাদ সম্মেলন করে বলছে যে বিএনপির নেতা কর্মীরা ব্যাপক হামলা চালাচ্ছেন সারা দেশ জুড়ে জাতীয় নাগরিক পার্টি এবং জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের ওপর। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মনিরা শারমিন, জাতীয় নাগরিক পার্টির কয়েক দফায় তারা হুমকিও দিয়ে বসেছেন যে এসব কোনোভাবেই সহ্য করা হবে না, তারা নাকি রাজপথে ব্যাপক আন্দোলন গড়ে তুলে বিএনপিকে একটা শিক্ষা দিয়ে দেবেন। এখন বলা মুশকিল যে বিএনপি আসলে সারা দেশে 12 তারিখের পরপরই এই জাতীয় নাগরিক পার্টিকে পেটানো শুরু করলো কেন, কিংবা ভয় দেখানো শুরু করলো কেন? দেখেন, বিএনপি জামাত জোট সরকারের 2001 সালে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ের পর যে ভয়াবহ নির্বাচন পরবর্তী সহিংসতা সারা দেশ জুড়ে চলেছিল দীর্ঘ সময় ধরে, সে স্মৃতি যাদের মনে আছে তারা ভাবতেই পারেন যে বিএনপি এ দফায়ও এমন কাজে লিপ্ত হয়ে পড়লো কিনা। 18 মাসে উনারা যা করেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বারবার গিয়ে ভেঙেছেন, মন্ত্রীদের বাড়ি তো ভেঙেছেনই, আগুন দিয়েছেন। 32 নাম্বার তো একটা জাতীয় ভাঙা ময়দানে পরিণত হয়েছে, যে যখন তখন যার যা মনে যাচ্ছে সে তখনই গিয়ে সেখানে আবার আরেক দফা ভাঙাভাঙি করে আসছে। আর সারা দেশে একেবারে দরিদ্র কর্মী সমর্থকের আওয়ামী লীগের বাড়িও অক্ষত রাখতে দেন নাই এই তরুণ নেতারা 2024-এর আগস্টের পর থেকে, এবং ক্রমাগত ভেঙেছেন। পুলিশ তাদের পক্ষে দাঁড়িয়েছে, ক্রমাগত ভেঙেছেন। একেবারে সরকারের শীর্ষ স্থানে বসা ব্যক্তি, প্রধান উপদেষ্টা, তিনি তাদের পক্ষে কথা বলেছেন। তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে এসব ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, এবং তাদের যে সরকার এতদিন বসেছিল সেই সরকারের যে প্রেস সচিব শফিকুল আলম, তার একটা কথা তো বিখ্যাত হয়ে গেছে। তিনি বলেছেন মবকে মব বলা যাবে না, প্রেসার গ্রুপ হিসেবে অভিহিত করতে হবে। এবং এই মব রাজত্বের সবচেয়ে বড় যে দুজন রাজা ছিলেন, হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম, এখন হাসনাত আব্দুল্লাহ এমপি হয়ে গেছেন, তার বিপক্ষে বিএনপি যে এমপি পদপ্রার্থী দিয়েছিল তার নমিনেশনই টেকে নাই, তার মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পর এক রকমের বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাসনাত আব্দুল্লাহ, মবরাজ হাসনাত, তিনি সংসদে যাওয়ার পথ পাকাপাকি করে ফেলেছেন। কিন্তু বেচারা সার্জিস, যাদের আসলে তো জানের ডরি হবার কথা, মাসের পর মাস ধরে বিএনপি, আওয়ামী লীগ সহ বাংলাদেশের সকল সেক্টরের একদল ব্যক্তিবর্গ বলে বেরিয়েছেন যে এদের যে কি দশা হবে যখন ক্ষমতা চলে যাবে। তো এহেন সার্জিস পঞ্চগড়ের নির্বাচনে হেরেছেন বিএনপি পদপ্রার্থীর কাছে। এখন তিনি কেঁদে কেঁদে এসে বলছেন যখন ফেসবুকে, যে এ কি অন্যায় জুলুম শুরু হয়েছে, এবং এই জুলুমকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তিনি যখন রাজপথে দলে দলে নেমে আসার আহ্বান জানাচ্ছেন, এবং তিনি বলছেন ভয় পেলে চলবে না, সকলকে রাজপথে এবং তিনি বলছেন ভয় পেলে কিছুতেই চলবে না, সকলকে নাকি রাজপথে নেমে আসতে হবে, তখন দেখা যাচ্ছে যে তার স্ট্যাটাসের নিচে কিংবা তার এই দুর্দশার কথা যখন নানা জায়গায় ব্যক্তিরা শেয়ার করছেন, তখন ব্যাপক হাস্যরস, ঠাট্টা মশকরার সৃষ্টি হয়েছে। সবাই বলছেন যে ওষুধ তারা এতদিন প্রয়োগ করেছেন সাধারণ মানুষের উপর, সে ওষুধে এখন এদের বিষ কমে আসবে।
এখন একটা বিরাট অংশের মানুষ মনে করছেন যে বিএনপি আসলে প্রথম রাতেই বিড়াল মারতে চেয়েছে। মানে এই এলাকাগুলোতে অনেক ক্ষেত্রেই যখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, মানে এদের তো মগবাজি করার, ভাঙাভাঙি করার, আগুন দেওয়ার অনেক অনেক উইং, জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স কিংবা হাদির ইনকিলাব মঞ্চ, মানে এক এক জায়গায় তারা এক এক নামে যখন তখন তো মগ করেন, ভাঙাভাঙি করেন, আগুন দেন, মানুষকে পেটান, পিটিয়ে মেরে ফেলেন। তো সেই ব্যক্তিরা দের সাথে অনেক ক্ষেত্রেই বাংলাদেশ জুড়েই আগস্টের পর থেকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, বিএনপির নেতাকর্মীবৃন্দও কিন্তু গিয়ে যুক্ত হয়েছেন। মানে 32 নম্বর ভাঙা থেকে শুরু করে সারা দেশে থানা ঘেরাও, পুলিশকে হয়রানি করা, এখন পুলিশের ওসি বদল করতে হবে, এমন যত যত বড় বড় ঘটনা ঘটেছে, মন্ত্রী মিনিস্টারের বাড়ি ভাঙা, সবকিছুতে বিএনপি ছিল। কিন্তু বিএনপি ঠিক ঠিক জানে যে যখন তারা ক্ষমতায় আসবে তখন যদি এদেরকে তেড়ে মেরে ডান্ডা করে দেওয়া না হয় ঠান্ডা প্রথমে, তাহলে পুরো নির্বাচনী প্রচারণাকালে এই ছেলে পেলে তাদেরকে যেভাবে উত্তপ্ত বিরক্ত করেছে, মানে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি কি করেছে সেটা তো প্রতিদিন সংবাদ হয়েছে ঢাকা শহরের বুকে বলে। কিন্তু ঢাকার বাইরে এরা যে ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি নেতাকর্মীদের বিষয়ে, এরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছে, কিংবা এরা যে তাদের ভোট নাই যে জায়গায়, সে জায়গায়ও এরা যে একটা মবের রাজত্ব কায়েম করে শক্তি প্রদর্শন করে এসেছে, তার কারণ এদের পেছনে ছিল ইউনূস সরকার, তার কারণ এদের পেছনে ছিল প্রশাসন। এখন যখন প্রশাসন, সরকার, বিএনপির নেতাকর্মীরা জায়গায় জায়গায় মনে করেছেন যে তাদের সবার আগে কর্তব্য প্রথম রাতে বিড়াল মারা, এনসিপি নেতৃবৃন্দ কর্মীদের বুঝিয়ে দেওয়া যে তাদের পেছনে আর কেউ নাই, তারা চাইলেই মার খেতে পারেন, তাদেরকে চাইলেই পেটানো যায়, চাইলেই তাদের বাড়িঘর ভাঙা যায়। কিন্তু কতটুকু পেটানো হচ্ছে, কতটুকু বাড়িঘর ভাঙা হচ্ছে, সেটা কিন্তু যেই নেতারা মূলত এসব অভিযোগ এনেছেন, সার্জিস আলম, আক্তার হোসেন, হান্নান মাসুদ, কিংবা সংবাদ সম্মেলন করছেন আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ঢাকায় বসে, তাদের কাছ থেকে সেটা তেমন ভাবে জানা যায় না। সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন শুক্রবারে যে অন্তত 30টি জায়গায় এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে, এবং তিনি বলেছেন ক্ষমতা চিরস্থায়ী কোনো বিষয় নয়, অতীত থেকে শিক্ষা নেন, মনে রাখবেন 1 মাঘে শীত যায় না। আরে বিএনপি তো ঠিক এটাই বোঝাতে চেয়েছে যে 1 মাঘে শীত যায় না, এই কথাটা আগেই সার্জিস আলমের মনে রাখা দরকার ছিল। এই মাঘ শেষ হয়েছে, সার্জিস আলমের মাথার উপরে আর কোনো ছায়া নাই, এখন সার্জিস আলমকে নিজের নিরাপত্তা, নিজের জান নিজের বাঁচাতে হবে। সার্জিস আলম কিনা এরকম মগবাজ নেতা, তিনি তার ফেসবুকে লিখেছেন যে এখন পর্যন্ত পঞ্চগড় 1 আসনে প্রায় 30টির বেশি জায়গায় বিএনপি নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে, অনেকে পালিয়ে আছে। তিনি লিখেছেন বিএনপিকে এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে। নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে আমরা নতুন রাজনীতি করতে এসেছি। ভাবেন কি নতুন রাজনীতি করতে তারা এসেছে? মনে আছে আপনাদের? এই হাসনাত, এই সার্জিস, তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা 5ই ফেব্রুয়ারি, 5ই আগস্টের 6 মাস পর আরেক দফা যখন সারা দেশে 32 নম্বর সহ আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব লুটপাট করছে, ভাঙছে, আগুন দিচ্ছে, তখন গাজীপুরে তারা যখন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি ভাঙতে গেল, তখন যখন সেখানে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তুলল, এই হাসনাত, এই সার্জিস সোজা গিয়ে উপস্থিত হলো স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করতে, যে এখন তিনি যদি ব্যবস্থা না নেন তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার এখনই পদত্যাগ করতে হবে। এবং তারা গিয়ে গাজীপুরের রাজপথ অবরোধ করলো। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা কাঁপতে কাঁপতে যৌথ বাহিনীর অভিযান ঘোষণা করলেন, ডেভিল হান্ট। মনে পড়ে আপনাদের? এহেন সার্জিস আলমদের এখন আর কোনো স্বরাষ্ট্র উপদেষ্টা নাই, মানে ইউনূস সরকার এখনো ক্ষমতায়, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তার পক্ষে কোনো পাত্তা দেওয়া সম্ভব নয়। তবে ইউনূস সরকার কিন্তু অপেক্ষা করেছে 2 দিন, মানে ভারতের প্রধানমন্ত্রী মোদি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সবাই তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ফেলেছেন বিজয়ী দল হিসেবে। কিন্তু ইউনূস দেখছিলেন যে এই সার্জিস,
এই হাসনাত, এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদদের পক্ষে কোনো ঝামেলা সৃষ্টি করে আসলে সম্ভব হয় কিনা, মানে ক্ষমতা পরিবর্তন, ক্ষমতা হস্তান্তরের বিষয়টাকে একটু ঝামেলার মধ্যে ফেলে দেওয়া। এবং সে কারণে তিনি শেষ পর্যন্ত এসে শনিবার দিনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বৃহস্পতিবারেই বুঝে যাওয়ার পরে যে তারেক রহমান সংখ্যাগরিষ্ঠ দলের সদস্য হিসেবে, প্রধান হিসেবে সরকার গঠন করতে যাচ্ছেন। এবং কখন ইউনূস এই শুভেচ্ছা জানালেন? যখন অবশেষে এই আসিফ সার্জিসদের যে জোট, সেই জোটের প্রধান নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতে ইসলামের আমির, তিনিও শুভেচ্ছা জানিয়েছেন এবং তিনি বলেছেন তারা একটা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে চান এবং বলে তারা শেষ পর্যন্ত পরাজয় মেনে নিয়েছেন। 12 তারিখ থেকে জামায়াতে ইসলামী, বিশেষভাবে এনসিপি, তারা ক্রমাগতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আনছিল। তারা বলছিল যে এমন ধরনের সব অনিয়ম হয়েছে এবং সেসব অনিয়মের এমন প্রমাণ আছে যে 150টা পর্যন্ত আসনের নাকি পুনর্নির্বাচন করতে হবে, না হলে নাকি তারা রাজপথে নামবে। ওই যে সার্জিস আলম কাঁদতে কাঁদতে এখন যখন ফেসবুকে বলেন জুলুমের প্রতিবাদ করতে আপনাদেরকে রাজপথে নামতে হবে, কেউ যেমন নামে না। এই যে এরা বসে বসে সংবাদ সম্মেলন করে করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন প্রমাণাদি হাজির করার চেষ্টা করেছে, তখন বরং এমনকি বিএনপির বিজয়ী প্রার্থী মানে মির্জা আব্বাস পর্যন্ত প্রশ্ন তুলেছে যে তারও মনে হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, কারণ তার বরং প্রশ্ন তার বিপক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারি এতগুলো ভোট কি করে পেল। কাজেই বোঝেন সকল পক্ষেরই, মানে বিজয়ী পক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলছে, যখন পরাজিত পক্ষও বলছে, তখন শেষ পর্যন্ত সম্ভবত এই জামায়াত এনসিপি জোট একরকম বুঝে নিয়েছে যে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আর বেশি বেশি কথা না বলে মানে এক রকমের 70-এর বেশি যে আসন তারা পেয়েছেন, সে আসনের বিষয়ের হিসাবগুলো বুঝে নিয়ে তাদের পক্ষে এই নির্বাচনের ফল মেনে নেওয়াই ভালো হবে। এবং তার মানে এই জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর এমনকি জামায়াতের আমিরও কোনো ছায়া দেন নাই, আশ্রয় দেন নাই, তিনিও বিশ্বাস করছেন না বা তিনিও এ বিষয়ে কোনো ভূমিকা রাখতে রাজি হচ্ছেন না যে জামায়াতে ইসলামীর জোটের এনসিপির নেতা কর্মীদের উপর সারা দেশে বিএনপি হামলা করছে। আরো ইন্টারেস্টিং হচ্ছে যে সার্জিস আলমরা যখন কাঁদছেন, তখন নাহিদ ইসলাম কিংবা হাসনাত আব্দুল্লাহর মতো প্রবল প্রতিপত্তিশালী নেতা, যার ভয়ে সারা বাংলাদেশ একসময় কাঁপত, তিনি যেহেতু নিজে এমপি নির্বাচিত হয়ে গেছেন, কাজে তিনি এখন সার্জিস আর আসিফের বেদনা বুঝতে পারছেন না। তিনি তাই কোনোভাবেই এদের সঙ্গে গলা মিলিয়ে এদের বিরুদ্ধে যে জুলুম হচ্ছে সেই জুলুমের প্রতিবাদে কোনো শব্দ উচ্চারণ করছেন না। তিনি এখন তার এই এমপি পদ নিশ্চিত হয়ে যাওয়ার পরের সময়টা অবসরে কাটাচ্ছেন বলেই আপাতত মনে হচ্ছে। কাজেই এনসিপির ভেতরেও যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে সার্জিসের ভেতর, আসিফ মাহমুদের ভেতর, কিংবা নির্বাচনে জয়লাভ করে আসা হান্নান মাসুদের ভেতর, কারণ তিনি নির্বাচিত হয়েছেন একটা ঢাকার বাইরের একটা প্রত্যন্ত এলাকার আসন থেকে, কিংবা আক্তার হোসেনের ভেতর, কারণ ওইখানের বিএনপি নেতারা বরং প্রশ্ন তুলছেন কি করে ভোট পেলেন এতগুলো, এবং তারা প্রথম রাতেই বিড়াল মেরে ফেলতে চাইছেন যে তুমি এমপি হতে পারো কিন্তু সরকার তোমার না। সে অবস্থায় তারা যখন সংবাদ সম্মেলন করে ফেসবুকে নিরাপত্তাহীনতা নিয়ে নানা রকম উদ্বেগ জানাচ্ছেন, তখন এমনকি জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ ইসলাম, যিনি ঢাকার আসন নিশ্চিত করে ফেলেছেন তার জন্য, তিনি পর্যন্ত মুখ খুলছেন না। তিনিও জামায়াতের আমিরের পাশে দাঁড়িয়েই বৈঠক শেষ করছেন এবং বলছেন একটা বিরোধী দলের ভূমিকায় তারা তাদের গঠনমূলক ভূমিকা রাখতে চান। আপাতত সার্জিস সহ এনসিপির যেসব নেতারা নিরাপত্তাহীন বোধ করছেন, তাদের সম্ভবত তাদের পিঠ নিজেদেরই বাঁচাতে হবে, আর পিঠ বাঁচিয়ে কোথায় গিয়ে পালাবেন সেটাও নিজেদেরই ঠিক করতে হবে।